খুবই ব্যস্তময় একটা দিন কাটালাম। সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করলাম সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি। সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে 10টা বাজে। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাইরে থেকে পরোটা অথবা রুটি নিয়ে আসে। রুটি পরোটার সাথে সবজি কিংবা ডাল তো থাকে, আবার বাসায় যদি কোনো তরকারি থাকে সেগুলো দিয়ে আমরা খেয়ে নেই। যাই হোক, সকালের এইভাবে নাস্তাটা করে নেই। আজকে আর সকালবেলা নাস্তা টাস্তা কোনো কিছুই নিয়ে আসা হয়নি, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে। তাই ভাবলাম বাসাতেই হালকার উপর ঝাপসা একটা নাস্তা বানিয়ে নেই। বাসায় পেঁয়াজ ছিল না, তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম পেঁয়াজ এনে দেওয়ার জন্য, আর সাথে কোক এবং পাস্তাও এনেছিল। যেহেতু পাস্তা নিয়ে এসেছে তাই ভাবলাম আজকে নাস্তাটা পাস্তা দিয়েই করবো। তো পাস্তা রান্না করার আগে চিন্তা করলাম খালি পেটে আগে গ্রিন টিটা খেয়ে নেই। প্রতিদিনই চিন্তা করি যেহেতু অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, ওজন অনেক বেশি বেড়ে গিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম খালি পেটে গ্রিন টি খাবো। কিন্তু একদিন খেয়ে আর 7 দিন খাওয়া হয় না। একটা প্যাকেট হলে আমার প্রায় 1 মাসের মতো চলে যায়। একটা জিনিস যদি রেগুলার মেনটেন করা হয় তাহলে সেই জিনিস থেকে একটু হলেও কিন্তু উপকার পাওয়া যায়। যাই হোক, চাটা খাওয়ার পরে চলে আসলাম পাস্তা রান্না করার জন্য। আর আমি যেভাবে পাস্তা রান্না করি সেটা তো অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আবারও নতুন করে শেয়ার করছি। এইভাবে পাস্তা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর পাস্তা রান্না করার সময় আমি সস, চিনি, চিজ যা যা পাই সবকিছুই দিয়ে দেই। তবে আজকে আর চিজ দিতে পারলাম না, কারণ চিজটা শেষ হয়ে গিয়েছে। সামান্য একটু চিনি দিয়েছি, পরিমাণ যেহেতু বেশি ছিল তাই 2টা মশলার প্যাকেটই দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করার পরে এই তো নামিয়ে নিচ্ছি। পাস্তা রান্না করার সময় আপনারা কি কি দিয়ে রান্না করেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর কে কিভাবে রান্না করেন সেটাও আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা যখন আমাকে কমেন্টস করে বলেন আপু এই রান্নাটা ওইভাবে করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, তো ওই কমেন্টসটা পাওয়ার পরে কিন্তু আমার খুবই ভালো লাগে। যাই হোক, সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছে। আর নাস্তা করার পরে আবার দুপুরে রান্না বান্নাতে যেতে হবে। তো দুপুরে রান্না বান্না করার জন্য আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি। সবজি রান্না করব, আর আপনাদের ভাইয়ার ঝোল ছাড়া তো একদমই চলে না, তাই একটা ঝোলের তরকারি করব। তো ঝোলের তরকারি রান্না করার জন্য এখানে মাছ বের করে রেখেছি। এরপরে এই তো মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে তরকারিতে দিলে কেন জানি আমার খুব একটা ভালো লাগে না, খেতে একদমই স্বাদ লাগে না। কাঁচা মাছের স্বাদ একটা আলাদা আর ভাজা মাছের স্বাদ একটা আলাদা। আপনাদের ভাই আবার মাছ ভেজে তরকারিতে না দিলে একদমই খেতে চায় না। প্রথমে মাছ কষিয়ে নিয়ে তারপরে তরকারিতে যেই মাছটা দেওয়া হয় সেই মাছটা খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। এক একজনের পছন্দ আসলে এক এক রকম। যাই হোক, এদিকে হাতে মেখে আমি সবজিটা তুলে দিলাম, এটা চচ্চড়ি করব। আর এদিকে এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে। তো একটা মাছের পিস নিয়ে তারপরে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম। সে ফ্রাই মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এদিকে আমি ঝোলের তরকারিটা তুলে দিচ্ছি। আর এখানে সজনে ডাঁটা দিয়ে আমি ঝোলের তরকারিটা রান্না করব। আর এদিকে এটাও প্রায় সবজিটা হয়ে গিয়েছে। তো সবজিটা এখন নামিয়ে নিব। তরকারির কালার দেখে অনেকেই মনে করেন আমি হয়তো হলুদ বেশি খাই, কিন্তু না, তরকারির কালারটাই আসলে এমন লাগে। ভিডিওর মধ্যে আসলে এরকম একটু কড়াই লাগে। যাই হোক, ঝোলের তরকারিটা এখনো হয়নি। তো ঝোলের তরকারিটা হতে হতে ভাবলাম এদিকে থালাবাটিগুলো ধুয়ে নেই। রান্না শেষ করার পরে কিন্তু আরো বড় একটা কাজ অপেক্ষা করে থাকে, সেটা হচ্ছে থালাবাটি ধুয়ে নেওয়া। রান্না শেষ করার পরে কিন্তু অনেকগুলো থালাবাটি হাঁড়ি পাতিল জমা হয়, সেগুলো ধুয়ে নিতেও কিন্তু অনেক বেশি সময় লাগে। যা যা থালাবাটি জমা হয় সেগুলো ধুয়ে দেওয়ার পরে একটা কাপড় বিছিয়ে দেই। আর কাপড় বিছিয়ে দেওয়ার পরে এইভাবে থালাবাটিগুলো আমি শুকাতে দেই, এতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর পরে গুছিয়ে নিতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়। যাই হোক, এদিকে ঝোলের তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর আজকে রান্না করেছিলাম সজনে ডাঁটা, আলু এবং মাছ দিয়ে ঝোল। আজকে সজনে ডাঁটা তরকারি রান্না করতে গিয়ে আমার আব্বার কথা অনেক বেশি মনে পড়ছে, কারণ সজনে ডাঁটা তরকারি আমার আব্বা খেতে অনেক বেশি পছন্দ করতো। তাদের পছন্দের কোনো জিনিস রান্না করতে গেলেই আমি তাদেরকে অনেক বেশি মিস করি। যাই হোক, আজকে মামি আসবে না, আজকে মামি ছুটি নিয়েছে, যার জন্য আজকে ঘরের কাজগুলো আমি নিজেই করছি। অনেকেই বলে ভেজা কাপড় দিয়ে ফার্নিচার মুছলে নাকি নষ্ট হয়ে যায়, তবে ভেজা কাপড় দিয়ে ফার্নিচার না মুছলে আমার পেটের ভাতে একদমই হজম হবে না। প্রায় 12 বছর হলো ভেজা কাপড় দিয়ে আমি ফার্নিচার মুছি, আলহামদুলিল্লাহ আমার ফার্নিচারের কোনো সমস্যা হয়নি। ভেজা কাপড় দিয়ে ফার্নিচার নাকি মোছা হয় না, তবে আমি মুছি, কোনো সমস্যা হয় না। ফার্নিচার মোছার জন্য আমি কাপড়টা খুবই শক্তভাবে চিপে নেই, একদম শুকনা শুকনা হয়ে যায়। আর ওই কাপড়টা দিয়ে কিন্তু আমি ফার্নিচারগুলো মুছে নেই। নতুন কাপড় দিয়ে যদি ফার্নিচার মোছা হয় তাহলে কিন্তু ফার্নিচারের উপরে একটু একটু করে পানি থাকবে, আর ওই পানিটাই কিন্তু ফার্নিচারগুলো নষ্ট করে। আর ফার্নিচার মোছার জন্য কাপড়টা অবশ্যই নরম হতে হবে, যাতে করে চিপলে পানিটা একদম শুকিয়ে যায়। খেয়াল রাখতে হবে ফার্নিচারগুলো মোছার সময় উপরে যেন কোনো প্রকার পানি না থাকে, একদম যেন শুকনা শুকনা হয়ে যায়। যাই হোক, ভেজা কাপড় দিয়ে যেহেতু আমার ফার্নিচারগুলো মুছে নিলাম, সেই জন্য হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আর সেই জন্যই আপনাদেরকে এই কথাটা বললাম। আমি কিন্তু সব ধরনের জিনিসপত্র আমি ভেজা কাপড় দিয়েই মুছি। আমার ঘরে কিন্তু কাঠের কোনো ফার্নিচার নেই, সবগুলো পার্টেক্সের ফার্নিচার। সবাই বলে পার্টেক্সের ফার্নিচার ভেজা কাপড় দিয়ে মোছামাছি করা যাবে না, এতে করে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আমি ভেজা কাপড় দিয়ে মুছি, কারণ ভেজা কাপড় দিয়ে না মুছলে আমার পেটের ভাত একদমই হজম হবে না। যাই হোক, ঘরের সমস্ত কাজকর্ম করা শেষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।